বলি আলো আর না দাঁড়িয়ে চুপচাপ লাগেজ নিয়ে চলে গেল। আর আদার থমথমে মুখে ওখানেই দাঁড়িয়ে রইল। ঠিক মতো ওষুধ খাবে দাদাজান, আমার জন্য একটু মন খারাপ করবে না। আর না তো চিন্তা করবে, আমি তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব। তোমার যদি আমার কথা খুব মনে পড়ে তাহলে টুক করে চলে আসবে আমার কাছে। আমি 3 বেলা তোমাকে ভিডিও কল করব। আর তেল মালিশ জাতীয় বেশি খাবার একদম খাবে না, মিষ্টিও কম কম খাবে। শরীর খারাপ করলে কিন্তু আমি আর কথাই বলবো না তোমার সাথে। আমি চাই আমার দাদাজান সবসময় ফিটফাট থাকুক, নয়তো মেয়েরা পড়বে কিভাবে? আলো বাহিরে এসে দাদাজানের পাশে বসে এক নাগাড়ে কথাগুলো বলে। সুরাফ খান হেসে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ঠিক আছে, সব মানবো। আর তুমিও নিজে খেয়াল রাখবে, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে তোমার দাদাজানকে। আলো একগাল হেসে দাদাজানকে জড়িয়ে ধরে টুপ করে গালে চুমু খেয়ে বলল, লাভ ইউ দাদাজান। সৌরভ খান মুগ্ধ চোখে তাকিয়ে থেকে মেয়েটার কপালে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বললেন, তোমার পথ চেয়ে কিন্তু আমি অধীর আগ্রহে বসে থাকবো নাথ বউ। আশা করছি আমার এই অপেক্ষার প্রহর তাড়াতাড়ি শেষ হবে। তুমি আমাকে কখনো নিরাশ করবে না, কেমন? ইনশাল্লাহ দাদাজান, তোমার আলো কখনই তোমাকে কষ্ট দেবে না। সৌরভ খান মুচকি এসে মাথায় হাত বুলিয়ে আদর করে দিলেন। আলো হাসি মুখে বিদায় নিয়ে বাবার সাথে চলে গেল। গাড়িতে বসার পর জানালা দিয়ে মাথা বের করে বাড়িটিকে দেখে নিল। ভেবেছিল আদার ছেড়ে তাকে এগিয়ে দিতে আসবে, কিন্তু মানুষটা কোনো অস্তিত্বই দেখতে পেল না। আলো দীর্ঘশ্বাস ছাড়ল। ততক্ষণে গাড়িটা নিজ গতিতে চলতে শুরু করে দিয়েছে। তবুও মেয়েটা এখনও চেয়ে আছে পেছনে ফেলে আসা তার অনাকাঙ্ক্ষিত ছোট্ট সংসারের পেরানে। যতদূর পর্যন্ত দেখা গেল ঠিক ততদূর পর্যন্তই অপলক নয়নে তাকিয়েছিল। আজ থেকে মানুষটা নিশ্চয়ই শান্তিতে থাকবে। দিনের বেলাতেও কেউ জ্বালাবে না, আর রাতের বেলাতেও কেউ ঘুমের ঘরে কাছে গিয়ে বিরক্ত করবে না। আলো পিছিল হেসে মাথা ভেতরে ঢুকিয়ে বাবার কাঁধে মাথা রেখে চোখ দুটো মুছে নিল। খানবাড়ির সামনে থেকে তাদের গাড়িটা অদৃশ্য হলেও দোতলা রুমের বারান্দায় দাঁড়িয়ে থাকা এক মানবের ছায়া এখনো স্পষ্ট। বহুদিন পর নিজ বাড়িতে এসে প্রাণ ভরে শ্বাস টেনে নিল আলো। এখন কিছুটা হলেও মনটা হালকা লাগছে। ছোট বোনের সাথে নিজের রুমে এসে ধপ করে বিছানার উপর বসলো। মায়া ফলের জুস নিয়ে এসেছে। মেয়েটা এবার জেইসি দিবে। তাদের বাড়িতে ছোট সদস্য ও। আপু নাও। আলো মুচকি এসে মায়ের হাত থেকে জুসের গ্লাসটা নিল। ছায়া বড় আপুর হাত খেয়াল করে অবাক কণ্ঠে বলো, তোমার হাতে কী হয়েছে আপু? আলো জুস খেতে খেতে নিজের হাত দুটো দেখে ধীরে কণ্ঠে বলো, সংসার করতে গেলে টুকটাক এমন ছ্যাঁকা খেতে হয়। দুলাভাই তোমার সাথে এলো না কেন আপু? উনি ব্যস্ত মানুষ, সে তো সময় আসে না কি ওনার? ছায়া কিছুক্ষণ চুপ থেকে আওড়ালো, তুমি অনেক শুকিয়ে গেছো আপু। আলো হেসে বলল, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবেই। যাই হোক, অনেক রাত হয়ে এসেছে, তোরা গিয়ে ঘুমিয়ে পড়, আমিও ঘুমাবো। ছায়া আর মায়া মাথা নাড়িয়ে চলে গেল। আলো কিছুক্ষণ চুপ করে বসে থেকে ফ্রেশ হয়ে এসে রুমের লাইট নিভিয়ে শুয়ে পড়ল। আলো রহমান রুমে এসে দেখলো ওনার স্বামী রকিং চেয়ারে বসে থেকে কিছু একটা ভাবছেন। তিনি এগিয়ে এসে জানতে চাইলেন, কি হয়েছে? আপনাকে তো চিনিও লাগছে কেন? সব ঠিক আছে? মতিউর রহমান জোরে শ্বাস ফেলে বলেন, সব কিছু ঠিক থেকেও যেন কিছু একটা ঠিক নেই। কোনো সমস্যা হয়েছে? আমার মেয়েটা ওখানে ভালো নেই আলোয়া, একটুও ভালো নেই। স্বামীর মুখের এমন কথা শুনে আলোয়া রহমান চমকে উঠলেন। উদ্বিগ্ন কণ্ঠে বলেন, এসব কী বলছেন আপনি? মেয়েটা ওখানে ভালো নেই মানে? তাহলে কি আদার এখনও বিয়েটা মেনে নেয়নি? উফ! আলো আটকে উঠলেন, এখন কি হবে? মতিউর রহমান চেয়ারে মাথা ঠেকে দু চোখ বুজে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, জানি না, তবে এইটুকু বুঝতে পারছি মেয়েটা ভালো করতে গিয়ে অজান্তেই মরীচিকার মাঝে ফেলে দিয়েছে, যেখানে থাকাটাও কষ্টকর এবং বের হতে আসাটাও আরও বেশি কষ্টকর। মামার বাড়িতে এসে আজ দিয়ে 1 সপ্তাহ হলো। আলো সব কিছু ভুলে নিজের মতো জীবন উপভোগ করছে। সে আবার অহেতুক কিছু নিয়ে নিজেকে কষ্ট দিতে না বা চিন্তায় ডিপ্রেশনে যেতে মোটেও ইচ্ছুক নয়। তার কাছে সবার আগে নিজেকে খুশি রাখা, কারণ সে নিজেকে প্রচুর ভালোবাসে। কেউ তাকে পছন্দ করে না কি করে না এতে একটু মাথা ব্যথা নেই, তবে মাঝে মধ্যে মনটা বেইমানি করে তার সাথে, যেটা ভীষণ বিরক্তকর। আলো নীল সমুদ্রের জলে নগ্ন পায়ে হেঁটে চলছে। তা আমার মামার বাড়ি কক্সবাজার হওয়ার সুবাদে এখানে এলে সমুদ্র বিলাস করতে পারে। এর জন্য তার পছন্দের জায়গা হচ্ছে মামার বাড়ি।
তাই তারা 4 ভাই বোনে চলে এসেছে ঘুরতে। এ কদিনে ওই বাড়ির লোকজনের মধ্যে শুধু দাদাজানের সাথেই কথা হয়েছে, এছাড়া আর কারোর সাথে কথা হয়নি। আলো একবার ভেবেছিল ছ্যান নামক স্বামীকে কল দেবে, কিন্তু তার কাছে তো মানুষটার নাম্বারই নেই। সে চাইলেও অন্য কারোর হাত থেকে নিতে পারত, কিন্তু নেয়নি। যেখানে মানুষটা তাকে ভুলে গিয়েছে সেখানে আগ বাড়িয়ে ফোনে আলাপ করা মানায় না। যে যার মতো ভালো থাকুক। এই আপু, দাঁড়াও, দাঁড়াও। পিছন থেকে ছোট বোনের চিল্লানির আওয়াজ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় আলো। অদূর থেকে ছায়া আর মায়া দৌড়ে আসছে। সে আশেপাশে তাকিয়ে দেখে এক জায়গায় রোহিত ভাইয়া দাঁড়িয়ে থেকে ফোনে কথা বলছে, আর তার পাশে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে মেঘলা আপু। এই অসময়ে পানিতে ভেজার প্ল্যান করছো নাকি? বাবা আসার সময় পই পই করে নিষেধ করেছে সমুদ্রের পানিতে বেশি গোসল না করতে, কিন্তু তুমি তুমি তো পারলে 3 বেলায় পানিতে ভিজো। ছায়ার কথা শুনে আলো বলল, বেশি পকপক না করে চল, কাঁকড়া খাবো। ছায়া আর মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিল। তারা 3 বোন এগিয়ে গেল রোহিতের কাছে। তারপর একটু ঘোরাঘুরি, খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে এলো। এই আলো, তোর বরটা কি তোকে একটু মিস করে না? ডিনার শেষে অন্ধকার রুমে বসে থেকে ল্যাপটপে মুড়ি দিয়েছিল সবাই মিলে। তখন মেঘলা আলোর উদ্দেশ্যে ফিসফিসে কথাটি বলে। মামাতো বোনের কথা শুনে আলো আইসক্রিম খেতে খেতে জিজ্ঞেস করলো, হঠাৎ এই প্রশ্ন? না মানে এতদিন হয়ে গেল বউ বাইরে আছে, অথচ মানুষটা একবারের জন্য তোকে কল দিল না। সব ঠিক আছে তো? আলোর খাওয়া থেমে গেল, বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আসলে কি সব কিছু ঠিক আছে? উফ, নেই তো, কিছুই ঠিক নেই। তার সবটাই এখন এলোমেলোর পথে। আবচালোর মাঝে মেয়েটা মলিন চেহারা খেয়াল করে রোহিত মেলার মাথায় চাটি মেরে বলল, তোর এ বোঝানো একটা সব বিষয় না গলালেই হয় না। মেঘলা মার খেয়ে বিড়বিড় করে বলল, আমি আবার কি করলাম? পরে বুঝেছি তুই কি করেছিস। এখন মুখ বুজে চুপচাপ মুভি দেখ, নয়তো ঘাড় ধরে বের করে দিব বেয়াদব। মেঘলা ছলছল চোখে তার ভাইয়ের দিকে তাকায়। মাহিন ঠোঁট কামড়ে হেসে বলে, জানিসই তো ও কেমন, চুপচাপ মুভি দেখ। মেঘলা কিছু না বলে মুখ ফিরিয়ে নেয়। অন্যদিকে ছায়া আর মায়া ঘুমে ঢুলছে। তখন বাজে রাত 1টা। মুভি দেখা শেষে যে যার মতো চলে যায়। মায়া মেঘলা রুমে থাকে এবং ছায়া আর আপু রুমে থাকে। শুনুন, রোহিত রান্নাঘরে এসেছিল ফ্রিজ থেকে পানির বোতল নিতে। পানি খেতে খেতে পেছনে ফিরতে দেখতে পায় মেঘলা দাঁড়িয়ে আছে, পরনে লং টি শার্ট, প্লাজো ও গলায় ওড়না পেঁচিয়ে রাখা। এবার অনার্স 3য় বর্ষের ছাত্রী। বেবি ফেসের জন্য বয়সটা বোঝা দায়। হাইট তার ঠিক বুক পর্যন্ত হবে মেবি। রোহিত কিছুক্ষণ মেয়েটাকে পর্যবেক্ষণ করে পাশ কেটে চলে যেতে লাগলো। তখন পিছন থেকে মিহি কণ্ঠে ডেকে ওঠে, মেঘলা। রোহিত থেমে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, বলো। মেঘলা দুহাত কসলাতে কসলাতে ধীরে কণ্ঠে বলল, না মানে আসলে আপনি এই বিয়েতে মন থেকে রাজি হয়েছেন? আজকে তুই কিন্তু একটু বেশি কথা বলেছিস। মেঘলা কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলল, দেখুন আমি একটু চাই না আপনি শুধুমাত্র আপনার পরিবারের কথা ভেবে আমাকে বিয়ে করুন। আপনি যদি এই বিয়েতে রাজি না থাকেন তাহলে প্লিজ বলে দিন, আমি আর এসব নিতে পারছি না। কথাগুলো বলতে বলতে মেঘনার 2 চোখ ভরে উঠল। এই মানুষটা কেন তার ভালোবাসা বুঝতে পারে না? সে যে এই লোকটাকে প্রচুর ভালোবাসে, তাই তো বেহায়ের মতো বাবার কাছে আবদার করেছিল এই লোকটাকে নিজের জীবনসঙ্গী করবে। তারপর 2 পরিবার বসে আলাপ আলোচনা করে তাদের বিয়েটা ঠিক করলো। আর 3 মাস পর তাদের বিয়ে। কিন্তু সে চেয়েও খুশি হতে পারছে না এই লোকটার অদ্ভুত বিহেভিয়ার জন্য। সবসময় তাকে ইগনোর করে। তাই আজ মনে সাহস জুগিয়ে কথা বলতে এসেছে, কারণ সে চায় না বিয়ের পর কোনো রকম অশান্তি হোক। রোহিত কাউন্টারের উপর বোতল রেখে বলল, মেঘলা দিকে এগিয়ে যেতে যেতে বলল, তোর কেন মনে হচ্ছে আমি এই বিয়েতে মন থেকে রাজি না? কারণ আপনি আমাকে মোটেও পছন্দ করেন না। একটু সুযোগ পেলে বকাবকি করেন, নয়তো মারেন। ঠিক আছে, এখন থেকে না হয় তোকে শুধু আদরই করব, চলবে? হুম। অন্যমনস্ক হয়ে জবাব দিতেই মেঘলার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে তোড়া করে মাথা তুলে উপরে তাকাতেই একজোড়া শক্তপোক্ত হাত এসে তার কোমর এবং ঘাড় চেপে ধরে কান টেনে নিল। মেঘলা বিস্ময় ফ্যালফ্যাল করে তাকায় রোহিতের ঘোর লাগা চোখে দেখে। সে কিছু বলতে যাবে, তখনই তার ঠোঁট জোড়া শক্ত করে আঁকড়ে ধরল রোহিত। মেয়েটা এক মুহূর্তের জন্য থমকে যায়, পরক্ষণে 2 হাতে প্রিয় মানুষটার মাথার পেছনের চুলগুলো খামচে ধরে। আবেশে আঁখি জোড়া বুঝে নিল। তার চোখে কুর্নিশ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল।
তবে এটা কষ্টের নয়, বরং সুখের, কারণ সে তার সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছে আজ। অগ্নির কর্কশ শব্দের আলোর কাঁচা ঘুম ভেঙে যায়। সে সবেমাত্র শুয়েছিল, অথচ ঘুম ধরতে না ধরতেই উবে গেল। আলো একরাশ বিরক্তিতে পাশে থাকা টি টেবিলের হাতড়ে নিজের ফোনটা নিয়ে কল রিসিভ করে ঘুমো ঘুমো কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? অপর প্রান্ত থেকে কেউ কিছু বলল না। আলো জোরে শ্বাস নিয়ে বলল, কথা যখন বলবেন না তখন অযথা রাত ভিতরে কল দিয়ে একটা মেয়েকে ডিস্টার্ব করেন কেন? এবারও নিশ্চুপ। আলো কল কেটে দিল, কিন্তু আবারও ফোন এলো। হ্যালো, কে বলছে? হ্যালো, কে বলছেন? শালা ঘরে বেয়াদব শালা, আমার সুন্দর ঘুমটা নষ্ট করে এখন বোবার মতো বোবার ভান ধরে থাকা হচ্ছে। তোর কপালে বোবাবু জুটবে দেখিস, বলে খট করে লাইন কেটে দিল আলো। ফোনটা রেখে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু পর মুহূর্তে আবারও কল এলো। আলো দাঁতে কিরমির করে কলটা রিসিভ করে কানে গুঁজে বলল, এই ভাই, আপনার সমস্যা কি? কিছু বলা থাকলে বলুন, নয়তো আমাকে ঘুমাতে দিন, না হলে আপনার নামে মামলা ঠুকিয়ে দিব। তখন জেলে বসে থেকে শক্ত রুটি চিবোতে চিবোতে মেয়েদের মাঝরাতে ফোন দিয়ে বিরক্ত করেন। অপর প্রান্ত থেকে শুধু ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল। আলোর তপ্তশ্বাস ছেড়ে কেটে দিল। ফোন সাইলেন্ট করতে যাবে, তখনই খেয়াল করলো আবার কল এসেছে অচেনা নাম্বার থেকে। আলো একটু সময় নিয়ে রিসিভ করে কানে গুঁজে চুপ করে থাকলো। তারপর বিড়বিড় করে বলল, আই অ্যাম নট সিঙ্গেল। আমার স্বামী, বাচ্চা কাচ্চা সব আছে। আমাকে লাইন মেরে কোনো লাভ নেই, উল্টো আপনারই ক্ষতি হবে। আমার বরটা এক নাম্বারের সাইকো। উনি যদি জানতে পারে আপনার জন্য আমার ঘুম নষ্ট হয়েছে, তাহলে শিওর আপনার ঘুম কেড়ে নেবে, তাও সারা জীবনের জন্য। তাই বলছি, ভালো হয়ে যান। আবার যদি কল দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি ছাগলের 3 নম্বর ব্রেলনেস ছাও। কাজ কত দূর? আঙ্কেলের সাথে কথা বলা শেষ। উনি খুব শীঘ্রই ডিভোর্স পেপার নিয়ে আসবেন। জরুরি কাজের জন্য শহরে বাইরে গিয়েছেন, তাই কিছুটা দেরি হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। যা করছিস ভেবে করেছিস? হুম। তোর ভাবি চায় না আমার সাথে সংসার করতে। আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও এক কথাতে আটকে আছে। প্রতিদিন অশান্তি আর ভালো লাগে না। রাত ভিতরে ক্লাবে গিয়ে পার্টি করা থেকে সব কিছু করে। ওকে বহুবার বলছি ভালো হয়ে যেতে, কিন্তু ও আরও খারাপের দিকে যাচ্ছে। তাই সিদ্ধান্ত নিয়ে ফেললাম ওকে ডিভোর্সে দেব। তারপর দেখি ও কী করে আর কার কাছে যায়। ইয়েসিনের কথা শুনে আদার কফির মুখে চুমুক দিয়ে ধীরে কণ্ঠে বলল, কিছু কিছু মানুষ বড্ড বেইমান, এরা কখনো ভালোবাসার ডিজার্ভ করে না। ইয়েসিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দিন শেষে আমার ভুল, মানুষকে ভালোবেসে ফেলি, তারপর পস্তাতে হয়। এই জন্য আই হেট লাভ। ইয়াসিন কপির মুখে ঠোঁট ছুঁয়ে জিজ্ঞেস করলো, শুনলাম বিয়ে করেছিস? সংসার টিকবে? জানি না। মেয়ে কেমন? না মানে তোর ভাবির মতো তো? আবার উফ, সে সবার থেকে আলাদা। ইয়াসিন যুক্তিকে নাচক করে কাট গলার জবাব দিল আধার। তারা একটা ক্যাফেতে বসে থেকে কপি খাচ্ছে আর কথাবার্তা বলছে। মূলত আজ ইয়াসিনই ডেকেছে স্কুল কলেজ জীবনের বন্ধু আধারকে। ভার্সিটি শেষে সন্ধ্যার দিকে এখানে এসে উপস্থিত হয় আধার। ইয়াসিনের দাম্পত্য জীবন ঝামেলা চলছে, তাই সে যেটুকু পারছে ওইটুকুই সাহায্য করার চেষ্টা করেছে, যেখানে তার নিজের সংসারটা এলোমেলো হয়ে আছে। ভালোবাসতে বিশ্বাস করিস না, অথচ বিয়ে করে ঠিকই বসে আছিস, এটা কেমন লজিক? বন্ধুর কথা শুনে ঠোঁট প্রসারিত করে হালকা হাসলো আধার। তারপর বলল, কী করবো বল? দাদাজান জোকের মতো পিছনে লেগেছিল, শেষমেশ ওনার ইচ্ছেটাকেই পূরণ করলাম। ভালো করেছিস। আর কতদিন একা থাকতিস? জীবনের চলার পথে একটি সঙ্গী থাকা খুবই গুরুত্বপূর্ণ, তবে সেটা যদি হয় সঠিক মানুষ। আধার প্রত্যুত্তরে কিছু বলল না। তার চোখের দৃষ্টি তো এখন অন্য এক জায়গায় নিবদ্ধ। আপু, এটা না, এটা না, এটা আমি খাবো। ছায়া তড়িঘড়ি করে লাস্ট পিস চকলেট ব্রাউনি হাতে যাবে, তার আগেই আলো চিলের মতো ছো মেরে এটা নিয়ে মুখে পুরে নিল। সঙ্গে সঙ্গে তার গাল দুটো ফুলে উঠল। বড় বোনের কাণ্ড দেখে মায়া ফিক করে হেসে দিল। ছায়া গোমরা মুখে বলল, এটা তুমি ঠিক করলে না আপু, যাও, তোমার সাথে কথা বলবো না। আলো খেতে খেতে হেসে দেয়। তারা কক্সবাজার থেকে 3 দিন আগে ফিরে এসেছে, কারণ আলোর আর 2 দিন পরে পরীক্ষা। আজ রাতে মেঘলা চলে যাবে, তাই রোহিত সবাইকে নিয়ে রাতেই শহর ঘুরতে বেরিয়েছিল। পাশের এলাকায় এই ক্যাফের কফি ও ডেজার্ট আইটেম বেশ ফেমাস হওয়ার এখানে আসা হয়েছে। অফিসের কাজের চাপের জন্য মাহিন আসতে পারেনি। তারা দুজন সমবয়সী। আচ্ছা, এখন চলি, অনেক রাত হয়ে এলো, আকাশটাও ভালো নেই, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে।
ইয়াসিনের কথা শুনে আদার সামনে থেকে নজর সরিয়ে বাইরে তাকায়। হালকা বাতাস বইছে, মাঝে মাঝে আকাশ গর্জনও উঠছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। হঠাৎই আদারের চোখের সামনে সেই দিনের অপ্রত্যাশিত কিছু দৃশ্য ভেসে উঠল। এমনই একটা বৃষ্টিময় রাতে ছাদে গান গাইতে গাইতে নৃত্য করেছিল এক ছিগ্ধ রমণী, যাকে দেখে না চাইতেও সে এক মুহূর্তের জন্য নিজেকে হারিয়েছিল এবং থেমেছিল অশান্ত হৃদয়। আদার তপ্ত শ্বাস ফেলে সব চিন্তাভাবনা বাদ দিয়ে এক চুমুকে কপি খেয়ে নিল। তারপর বিল মিটিয়ে ইয়াসিনের সঙ্গে উঠে গেল। আসসালামু আলাইকুম দুলা ভাই, আপনি এখানে? ছায়া বড় বোনের উপর রাগ করে বাইরে চলে এসেছিল। উদ্দেশ্য ছিল রিক্সা ধরে চলে আসার। তখন দুলাভের মতো কাউকে দেখতে পায়, তাই সে কৌতূহল হয়ে রাস্তার পাশে এগিয়ে আসে। তারপর উপরোক্ত বাক্যটি বলে। ইয়াসিন চলে যাওয়ার পর আধার পার্কিং প্লেসের দিকে যাচ্ছিল, তখনই পেছন থেকে মেয়েলি কণ্ঠস্বর শুনে থেমে যায় এবং পিছনে ফিরে দেখে তার শালি সাহেবা হাসি মুখে দাঁড়িয়ে আছে। আধার সালামের জবাব দিয়ে বলো, কিছু কাজ ছিল, কিন্তু তুমি এখানে? আপুদের সাথে ঘুরতে এসেছি। আধার কপাল সিলেক্ট করতে করতে আশেপাশে তাকিয়ে বলো, আইসক্রিম খাবে? আইসক্রিমের কথা শুনে ছাই চোখ দুটো চিকচিক করে উঠল। আধার ঠোঁট কামড়ে হেসে বলো, এসো। আলো, মায়া, মেঘলা ও রোহিত বাইরে এসে ছায়াকে খুঁজতে লাগলো। ততক্ষণে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। আলো মনে মনে ছোট বোনকে বকাবকি করে নিজের ফোনটা বের করলো ব্যাগ থেকে। এই মেয়েটা আবার কোথায় গেল কে জানে। আলো পাশে ফিরতে দেখতে পায় ছায়া হাতে করে একগুচ্ছ চকলেট, চিপস, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে। এত কিছু দেখে আলোর কপাল কুঁচকে গেল। সে খ্যাক করে করে বলল, কার পকেট মেরেছিস? নাকি কোনো দোকান লুট বাকি কথা বলতে পারল না আলো। তার আগে অতি পরিচিত একখানা সুদর্শন চেহারা দেখতে পেয়ে চমকে উঠল। ঠিক কত রাত পর এই মানুষটাকে দেখেছে। 11 দিন 11 রাত, 15,840 মিনিট এবং 9,50,400 সেকেন্ড পর মানুষটাকে দেখছে আজ। তুমি আবার খাবার মেরেছ, তাই আমিও তোমার বলের পকেট মেরেছি। হিসাব বরাবর আপু। ছায়া বোনের কাছে এসে ফিসফিসে কথাটি বলে। আলো নিজেকে সামনে চোখ পাকিয়ে তাকায়। ছায়া মুখ ভেঙচি কেটে সরে গেল। ছোট বোনের স্বামীকে দেখে রোহিত এগিয়ে এসে হাসি মুখে কুশল বিনিময় করলো। আদারও ভদ্রতার খাতিরে টুকটাক কথাবার্তা বলল। মুষলধারে বৃষ্টি পড়তে মেঘলা হকচকিয়ে উঠে বলল, তাড়াতাড়ি রিক্সা ডাকুন, নয়তো আজ রাতে এখানেই থাকতে হবে। রিক্সা করে ঘুরে বেড়ানোর জন্য রোহিত আজ গাড়ি নিয়ে আসেনি, কিন্তু এখন মনে হচ্ছে না নিয়ে এসে ভুল হয়ে গেছে। তার ভাবনার মাঝে তাদের সামনে এসে একটা কালো রঙের গাড়ি থামে। জানালার কাছ নামিয়ে আদা সকলের উদ্দেশ্যে বলল, গাড়িতে উঠে এসো, আমি তোমাদেরকে ড্রপ করে দিচ্ছি। ছায়ার মায়া গাড়ির প্যাসেঞ্জারের সিটে ঢুকে পড়ল, কারণ তারা এত রাতে ভিজতে চায় না। অলরেডি অর্ধেকই ভিজে গেছে। মেঘলা থমথমে মুখে রোহিতের দিকে তাকায়। রোহিত কিছু একটা ভেবে ইশারা করে ভেতরে বসতে বলল। মেঘলা চুপচাপ গিয়ে মায়ের পাশে উঠে বসলো। এখন বাকি আলো, রোহিত, কিন্তু সিট ফাঁকা মাত্র একটা, তাও আদারের পাশের সিট। তুমি গিয়ে বস, আমি রিক্সা করে যাচ্ছি। ভাইয়ার কথা শুনে আলো চটপট করে বলে উঠল, তুমি গিয়ে বসো ভাইয়া, আমি রিক্সায় করে যাচ্ছি। দাদা ঠিক আছে তোর? কটা বাজে দেখেছিস এত রাতে কিনা তুই ওই নির্জন পথ দিয়ে একা ফিরবি? সিরিয়াসলি? রোহিতের ধমকে কেঁপে উঠল আলো। বিড়বিড় করে বলল, তাহলে তুমি একা ফিরতে চাচ্ছ কেন? কারণ আমি ছেলে আর তুই মেয়ে। আমাদের দুজনের শরীরে কিন্তু কিডনি, লিভার, হার্ট আছে। রোহিত দাঁত কিরমির করে তাকায়। আলো গোমরা মুখে দাঁড়িয়ে রইল। আধার কপাল কুঁচকে তাকিয়ে আছে। মেঘলে কিছু একটা ভেবে রোহিতের উদ্দেশ্যে ফট করে বলে উঠল, আপনি বরং ড্রাইভ করুন। আলো দুলাভাইয়ের কোলে বসুক, তাহলে আর কাউকে রিক্সা করে যেতে হবে না। একথা শুনে আলোর চোখ দুটো কপালে উঠে গেল। সে কিছু বলতে যাবে, তখনই রোহিত ঠোঁট কামড়ে হেসে বলল, নাইস আইডিয়া মেক। তারপর দুলাভাইয়ের দিকে তাকিয়ে বলো, নিজের বউকে কোলে নিতে আপনার কোনো অসুবিধা আছে দুলাভাই? আমরা কিন্তু মাইন্ড করবো না পরমিস। আদার ঠোঁট কামড়ে আশেপাশে তাকায়। ধীরে ধীরে আবহাওয়া খারাপ হচ্ছে। সে কিছু না বলে ড্রাইভিং সিট থেকে নেমে পাশের সিটে এসে বসলো। রোহিত মনে মনে হেসে ঘুরে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। আদার সিট বেল্ট বেঁধে আলোর ভেজা চেহারার দিকে তাকিয়ে আওড়ালো, সারা রাত কি এখানেই থাকবে নাকি তোমার জন্য প্লেন বুক করব? আলো থ মেরে দাঁড়িয়ে আছে। সে চাচ্ছে না ওই লোকটা কোলে বসতে। 2 দিন পর তাকে ডিভোর্স দেবে, আর এখন কিনা কোলে উঠতে হবে। এই দেখে আধার গম্ভীর মুখে বসে থাকলো। রোহিত রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে আলোকে ধমক দিতেই মেয়েটা চুপচাপ এগিয়ে এলো।
গাড়ির ভেতরে উঠে ছেলের কোলে বসতেই নিঃশ্বাস আটকে গেল আলোর। কোনো মতে দাঁত খিঁচে চোখ মুখ বুজে মটকা মেরে বসে থাকলো। লজ্জায় তার বাতাসের সাথে ফুরুত করে উড়ে যেতে ইচ্ছে করছে। এমনকি পরিস্থিতিতে সে পড়তে হবে সেটা কখনই কল্পনা করেনি। আদার হাত বাড়িয়ে ডোর লাগিয়ে দিতেই রোহিত গাড়ি স্টার্ট দিল। পিছনে বসা ছায়া, মায়া ও মেঘনা মিটমিট করে হাসছে আর ফুসুর ফাসুর করে কিছু একটা বলাবলি করছে। তারা আজ আচ্ছা মতো জব্দ করতে পেরেছে তেরা মেয়েটাকে। আলোর লজ্জা পেয়ে দেখে রোহিত ভেতরের বাতি নিভিয়ে বলল, নে, এখন আর লজ্জা পেতে হবে না। আলো নিভে যেতে মেয়েটার হার্টবিট বেড়ে গেল। সে হাঁসফাঁস করতে কোমরের কাছে শক্তপোক্ত বলিষ্ঠ হাটের কঠিন ছোঁয়া অনুভব করলো। একই সাথে কানের কাছে গরম নিঃশ্বাস অস্তিত্ব টের পেতেই জমে বরফ হয়ে গেল মেয়েটা। দূরে সরে আসার চেষ্টা করতে শুনতে পেল হিসিয়ে বলা কিছু বাক্য। চুপচাপ ভদ্রমেয়ের মতো বসে থাকো, নয়তো চলন্ত গাড়ি থেকে রাস্তায় ছুঁড়ে মারবো মিস কালো। কথায় আছে বিপদে পড়লে বাঘ ঘাসও খায়। ঠিক তেমনই আজও আলো বিপদে পড়ে পুরো রাস্তা ছেড় ওরূপে স্বামীর কোলে বসে থেকে এসেছে। তখন রাত বাজে 12:30। শহর জুড়ে ঝড়ঝাপটা তাণ্ডব শুরু হয়েছে। তার মধ্যে রহমান বাড়ি সামনে সে একটি কার। সবাই আলো আলো বেরিয়ে এলো। তারপর মেঘনা, ছায়া ও মায়া বেরিয়ে আসে। তারা তিনজনের ভেতরে চলে যায়। রোহিত আবহাওয়া দেখে বলল, আবহাওয়াটা খুব খারাপ দুলাভাই, আপনি বরং আজ রাতটা আমাদের এখানেই থেকে যান। আদার সিট বেল্ট খুলতে খুলতে বলল, উফ, সমস্যা নেই রোহিত, আমি যেতে পারবো। তবুও রোহিত অনেকবার বলল থেকে যেতে, কিন্তু আদার এক কথায় অনড় ছিল। তাই হাল ছেড়ে রোহিত বিদায় নিয়ে সাবধানে যেতে বলে চলে যায়। আদার ড্রাইভিং সিটে বসে দু হাতে ভেজা চুলগুলো ছাড়ল। চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিতে চেয়েও কিছু একটা অনুভব করে দিল না। পাশে জানালার কাচ নামাতে দেখতে পেল বৃষ্টিতে ভিজতে থাকা এক অতীব সুন্দরী রমণীকে। কে চাই, ভেতরে আসুন। উফ, যাব না। কেন? কাউকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আলোর চোখ শক্ত হলো। রেগেমেগে তেড়ে এসে ঠেকিয়ে বলল, কী চাচ্ছেন আপনি? হ্যাঁ, এত ঝড়ঝাপটার মধ্যে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে যেতে, নাকি উপরে যেতে? হাসপাতালে যাইবা কিংবা আকাশে, এতে আপনার কী সমস্যা? আলো দাঁতে দাঁত পিষল। মানুষটা তো ঠিকই বলছে, তার কি এতে? সে কেন তো ভাবছে মানুষটাকে নিয়ে? কই, তাকে নিয়ে তো মানুষটা কিছু ভাবে না। তাহলে কেন সে বারবার এই মানুষটাকে নিয়ে ভাবে? কেন? কোনো জবাব পেল না আলো। শুধু জানি এই খারাপ আবহাওয়ার মধ্যে মানুষটা যাওয়া একদম ঠিক হবে না। তারা যখন ফিরছিল তখনই গাছের ডালপালা ভেঙে পড়েছিল গাড়ির ছাদে। রোহিত ভাইয়া অনেক কষ্টে ড্রাইভ করে নিয়ে এসেছে, আর মানুষটা কিনা এর মধ্যে বাড়িতে ফিরতে চাচ্ছে। এখান থেকে খান বাড়িতে পৌঁছাতে প্রায় 3-4টে বেজে যাবে। তার উপর রাস্তা ব্লক থাকলে মাঝরাতে আটকে পড়বে। অথচ মানুষটা এখনো নিজের ইগোর ড্রাম নিয়ে বসে আছে। আরও জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলিয়ে ধীরে কণ্ঠে বলল, দেখুন, যা দেখছি এতে এনাফ। এর বেশি কিছু আর দেখতেই চাই না। মানুষটার এমন কথা শুনে ও নজর খেয়াল করে আলো ভুরুকুচকে নিজের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে তো ভুলেই গেছিল আর সাদা পড়েছে। বৃষ্টিতে ভেজার পরে শরীরের বেশিরভাগ ফর্সা ত্বক দৃশ্যমান। মূর্তির লজ্জায় লাল নীল হলুদ হয়ে গেল আলো। সে চট করে পেছনে ফিরে ওড়না টেনে টুনে শরীর ভালো করে ঢেকে নিল। মনে মনে অশুভ লোকটাকে ইচ্ছে মতো বকাবকি করতেও ভুলল না। ভেতরে যাও। আপনিও আসুন। আদার চোখ মুখ কুঁচকে ফেলল। এই বাছার মেয়েটা তার কথা শুনে না কেন? সে কিছু না বলে গালে স্টার্ট দিয়ে স্টিয়ারিংয়ে ঘুরিয়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে গেল। সোজা পথ ধরে চলে যাওয়ার সময় সাইড মিনারে নজর আটকালো। আলো বাহিরে এসে বোকার মতো দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার চলন্ত গাড়িটার দিকে নিবদ্ধ। কালো রঙের গাড়িটির চোখের সামনে থেকে আড়াল হতে দীর্ঘশ্বাস ছাড়ল আলো। একটা রাতেরই তো ব্যাপার ছিল। থাকলে কি এমন ক্ষতি হতো মানুষটার? সে কি খুব বেশি কিছু আবদার করে ফেলেছে, যেটা পূরণ করতে হিমশিম খেতে হতো? বিকট শব্দ তুলে বাজ পড়তেই আলো ভেজা শরীরে কেঁপে উঠল। তড়িঘড়ি করে পিছন ফিরে সামনে পা বাড়াতে ধপাস করে পিছলে পড়ল। এতে হতবাক হয়ে যায় মেয়েটা। পরের মুহূর্তে চোখ মুখ উসকে কোমর চেপে ধরে কাদামাটিতে বকাবকি করলো। দুপায়ে জুতা খুলে হাত নিয়ে আস্তে ধীরে উঠে দাঁড়ায়। ভাগ্যিস মানুষটা চলে যাওয়ার পরই আছাড় খেয়েছে, নয়তো আজও তার মার সমান চলে যেত অশুভ লোকটার সামনে। তার ভাবনা মাঝে হুট করে এক জোড়া তীব্র লাইটের হলদেটে আলো এসে পড়ল তার সর্বাঙ্গ জুড়ে।
আলো চমকে উঠে ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। অপ্রত্যাশিত কিছু দেখেও নড়ল না, বরং বিস্ময়ে চেয়ে রইল। মেয়েটাকে পাশ কাটিয়ে গাড়িটা ভেতরে চলে যায়। তারপর বেরিয়ে এলো ছুটবুট পরিহিত একজন যুবক। ততক্ষণে আলো গুটি গুটি পায়ে ভেতরে এসেছে। আধার এক পলক মেয়েটাকে দেখে নিয়ে গায়ের কোট খুলে বাড়ির দিকে গম্ভীর কণ্ঠে বলল, আশা করছি আমার কোট নিতে তোমার কোনো অসুবিধে নেই। আলো চুপচাপ কোট নিয়ে গায়ে জড়িয়ে নিল। আধার আর কথা না বাড়িয়ে সামনে চলতে থাকলো। আলো কিছুক্ষণ মেরে দাঁড়িয়ে থেকে সেও পিছু পিছু ছুটল। অনাকাঙ্ক্ষিতভাবে মেয়ের জামাইকে দৌড়াতে দেখে বাড়ির সবাই চমকে ওঠে। পর মুহূর্তেই জানতে পারে রোহিতদের ড্রপ করতে এসে ঝড় বৃষ্টির কারণে আটকে পড়েছে। সবাই তো কিছুই বলে না, বরং নতুন জামাইকে পেয়ে ব্যস্ত হয়ে পড়ে অতিথি আপ্যায়নের জন্য। রাতের খাবার খেয়ে একটু হাঁটাহাঁটি করে রুমে এলো আধার। রুমটা খুব বেশি বড় না, তবে খুব সুন্দর করে সাজানো গোছানো। এক পাশে বই ভর্তি বুকশেলফ। আলো ফ্লোরে চাদর বিছিয়ে শুয়েছে, কারণ তার বেড সিঙ্গেল আর লম্বা সোফাও নেই ভেতরে, তাই সে নিচেই শুয়েছে। আধার ফ্রেশ হয়ে এসে রুমের লাইট নিভে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। তারপর বিছানায় আশোয়া হয়ে বসে থেকে আর চোখে মেয়েটার দিকে তাকালো। কিছু কথা ছিল। আলো চাদরের নিচ থেকে মাথা বের করে সোজা হয়ে বলল, জানি কি বলবেন, ডিভোর্সের কথা তাই তো? আধার কপাল কুঁচকে গেল। আলো পুনরায় বলল, চিন্তা করবেন না, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব, আপনি শুধু কাগজটা পাঠিয়ে দিন। এখানে ডিভোর্সের কথা কেন উঠছে? কারণ আপনি চান আমাকে ডিভোর্স দিতে। শুধু আমি? আলো কিছুটা সময় নিয়ে বলে, আমিও। আধার কিছুক্ষণ চুপ থেকে জানতে চাইলো, তুমি কি সত্যি ডিভোর্স চাও? আলো কী জবাব দেবে বুঝতে পারলো না, কারণ সে এখন চায় না ডিভোর্স হোক তাদের মধ্যে। সে তো একটা ছোট্ট সংসারও করতে চায়। কিন্তু কিন্তু এই মানুষটা যে তাকে চায় না, তাহলে সে কিভাবে একা সংসার সামলাবে? যেখানে যেভাবেই হোক কোনো ভালোবাসা, বিশ্বাস, ভরসা, সেখানে আদৌ কোনো সংসার টেকে? উফ, মোটেও না। আলো জোরে শ্বাস ছেড়ে ধীর কণ্ঠে বলো, হ্যাঁ ঠিক আছে। অন্তঃপর রুম জুড়ে পিনপিন নীরবতা ছেয়ে গেল। আদার দু চোখ বুঝে একসময় সমস্ত নীরবতা ভেঙে শান্ত গলায় জানতে চাইল, ভালোবাসার মানুষ থাকা সত্ত্বেও কেন এই বিয়ে করলে? আলো ভুরু কুচকে গেল। সে ঝাঁঝালো কণ্ঠে বলল, ভালোবাসার মানুষ যদি থাকতো তাহলে আর আপনাকে বিয়ে করতাম না। আর যাই হোক, বেইমান নই আমি, ভালো না বাসলেও ভালোবাসার কদর করতে জানি। আদার চট করে চোখ মেলে তাকায়, কৌতূহল কণ্ঠে শোধায়, ওই দিন ফুল কে পাঠিয়েছিল? কি আবার আমার বোন ছায়া পাঠিয়েছে। ও জানে তার আপু ঠিক কতটা ফুল পছন্দ করে। আরও মাঝে মধ্যে আমাকে সারপ্রাইজ দেয়। শুধু ও না, আমার খচ্চর বন্ধু মহলের সদস্যরাও। তবে তারা এখনও জানে না আপনি আমার স্বামী, না হলে এতদিন আপনাদের বাড়িতেও হামলা দিত। আদার ঠোঁট কামড়ে কিছু একটা ভাবতে লাগলো। পরক্ষণে বলো, তার মানে বলতে চাচ্ছ তুমি কখনো প্রেম করনি, তাই তো? আলোর চোখ দুটো বুঝে ঘুমো ঘুমো কণ্ঠে বিড়বিড় করে বলল, আমি যদি প্রেম করতাম তাহলে কখনই ভালোবাসার মানুষ বর্তিত অন্য কাউকে বিয়ে করতাম না। কিন্তু আপনি হঠাৎ করে আমার প্রেম কাহিনী নিয়ে পড়লেন কেন বলুন তো? উফ, কিছু না, ঘুমাও। আপনি কি প্রেম করে ছ্যাঁকা খেয়ে আছেন? বাঁকা হয়ে আছেন স্যার? প্রেম কিংবা ভালোবাসা এসবে কোনোটাতে বিশ্বাসী নই আমি। এগুলো কেবল ধ্বংস করতেই জানে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিসের নাম হলো এই ভালোবাসা নামক অসুখ, যার এক রূপ সুখ হলেও দ্বিতীয় রূপটা চরম অভিশাপ। একটা জলজান্ত হাসিখুশি মানুষকে কিভাবে নিমেষেই জীবন্ত লাশে পরিণত করে, সেটা এই ভালোবাসার আগুনকে না দেখলে জানতামই না। জীবনে আর যাই করো, কখনো কাউকে নিজের চেয়েও বেশি ভালোবাসতে যেও না। হয়তো এই প্রেমের দহনে একদিন নিঃশেষ হয়ে যাবে তুমি সহ তোমার পুরো অস্তিত্ব। আলো মনোযোগ শহরে কথাগুলো বলল। টুনি প্রত্যুত্তরে বলল, ভালোবাসা কোনো অভিশাপ নয় স্যার, বরং খুব সুন্দর। এটা যেমন কাউকে মেরে ফেলতে পারে, ঠিক তেমনি কাউকে দিয়ে নতুন জীবন দিতে পারে। সব কিছুর ভালো মন্দ দুটো দিক থাকে। এক জীবনে যদি সব কিছু পেয়েই যায়, তবে আর কিসের আফসোস থাকবে? কিন্তু কিছু মানুষ অতি সুখে নিজের সৃষ্টিকর্তাকে ভুলে বসে, অথচ বিপদ এলে সর্বপ্রথম তাকেই স্মরণ করি আমরা। জীবন মানেই তো সুখ দুঃখের মিশেল স্যার। হাজারো সুখের মাঝেও কিছুটা বেদনা থাকে দরকার, যা আমাদের সবসময় না পাওয়ার আফসোসটা মনে করিয়ে দেয়। আই উইশ আপনার মরুভূমির ন্যায় রুক্ষ জীবনে কোনো একদিন বৃষ্টির শীতল ধারার মতো প্রশান্তির প্রেম নেমে আসুক। সেদিন আপনি বুঝবেন আসল ভালোবাসা মানে কী এবং এর স্বাদ কেমন।
খুব ভোরবেলা উঠে আধার সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যান খানবাড়ির উদ্দেশ্যে। আলো তখন ঘুমিয়েছিল, নামাজ আদায় করে একটু শুয়েছিল, তখন আবার ঘুমের দেশে হারিয়ে যায়। তাদের এখান থেকে ভার্সিটি খুব বেশি দূরে না, 2-2.5 ঘন্টার মতো রাস্তা। তবে শ্বশুরবাড়িটা একটু দূরেই, ওখান থেকে ভার্সিটি ঘন্টাখানিকের মতো দূরত্ব। প্রাইভেট কার ইউজ করলে কম সময়ের মধ্যে পৌঁছানো যায়, যদি রাস্তায় জ্যাম না থাকে তবেই। সকাল 10টার দিকে ঘুম থেকে ওঠার পর যখন জানতে পারলো আদার ছেড়ে চলে গিয়েছে, তখন একটু হলে আলোর মনটা বিষাদে ভরে যায়। আহ, যে মানুষটা দেখতে পারলে না। আলো মনে মনে তাচ্ছিল্য হেসে আবার খেতে বসে। পরীক্ষার আগে আর সে ভার্সিটিতে যাবে না, একেবারে পরীক্ষার দিনই হাজির হবে। বন্ধুমহলকে এই বিষয়ে জানানো হয়েছে, তারাও যায় না, বরং নিজ নিজ বাড়িতে মনোযোগ সহকারে লেখাপড়া করছে এবং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তাদের মেসেঞ্জারে একটা গ্রুপ রয়েছে, সেখানে মাঝে মাঝে ভিডিও কলে সবাই মিলে গ্রুপে স্টাডি করে। এটা কি হলো, তুমি মাংস কেড়ে নিলে কেন মা? আমি খাবো না। বড় মেয়ের কথা শুনে মিসেস আলোয়ার রহমান অন্য একটি বোল মুরগির মাংস তুলে দিয়ে বলেন, তোমার না হাঁসের মাংসে অ্যালার্জি আছে, তাহলে কোন শরমে ওইটা দিকে আবার তাকাও? আলো মুখ ভেঙে বলো, ওটা আমার প্রিয় খাবার। দুনিয়ার যত রকমের খাবার তোমার জন্য নিষেধ রয়েছে, সেগুলি তোমার প্রিয় খাবার, তাই না? তাই। মুখে মুখে তর্ক করো না, যেগুলো দিয়েছি এগুলো চুপচাপ খাও। আলো হতাশ হয়ে পড়লো, পরোটা ছিঁড়ে মাংস জলে ডুবিয়ে মুখে দিতে দিতে জানতে চাইলো, হ্যাঁ নাস্তা করেছিলেন? আমাকে ডাকলে না কেন? হ্যাঁ ডেকেছিল তোমায়, কিন্তু তুমি নাক ডেকে আরামসে ঘুমাচ্ছিলে, তাই আর বিরক্ত করিনি। আলো আর কিছু না বলে চুপচাপ নাস্তা করতে থাকলো। সবার অনেক আগে নাস্তা করে যে যার মতো কাজে চলে গিয়েছে। ছায়া মায়ায় স্কুল কলেজে গিয়েছে, আর রোহিত ভাই মেঘলা আপুকে ড্রপ করতে গিয়েছে কক্সবাজার। রাতে ঝড় বৃষ্টির জন্য যেতে পারেনি মেয়েটা, তাই সকালে রওনা দিয়েছে। নীলিমা রহমান আলুর প্লেটে আরও দুটো গরম গরম পরোটা দিয়ে পাশে চেয়ার টেনে বসলেন। তারপর সবজি তুলে দিয়ে ধীরে কণ্ঠে জিজ্ঞেস করলেন, ঠিক আছে তো মামুনি? আলু খেতে খেতে বলল, কেন, কি হবে? না মানে আমাদের কোথাও একটা ঠিক লাগছে না। ঠিক থাকার মতো কিছু হয়েছে? তোমরা জানো সবটা, অথচ না জানার ভান করছো। হ্যাঁ মানছি, তোমাদের বিয়েটা আর 5 জনের মতো স্বাভাবিকভাবে হয়নি। আর কোনো সম্পর্কে একদমই হুট করে হয় না, সব কিছু ঠিক হওয়ার জন্য একটু হলেও তো সময় লাগবে। চাচি, আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো, আর বুঝতেও চাই না। শুধু এইটুকুই জেনে রাখো, কিছু কিছু এমন সম্পর্ক রয়েছে যেটা কখনোই স্বাভাবিক হওয়ার নয়। সেখানে আমরা কেউই একে অপরকে পছন্দ করি না, আর আমাদের অনাকাঙ্ক্ষিত সম্পর্কের বাঁধন খুব শিগগিরই ছিঁড়তে চলছে, সেটার জন্য প্রস্তুত থেকো। কথা বলে আলো আর খাবার না খেয়ে উঠে গেল। তার কেন জানি সব কিছু গোলমেলে হয়ে গেল। স্বস্তির শান্তি পাচ্ছে না, মনে হচ্ছে এই বুঝি দমটা আটকে আসবে। অন্যদিকে মেয়েটার কথা শুনে দুই যাকে বেশ চিহ্নিত দেখা গেল। আলোর রহমান বিচলিত কণ্ঠে বললেন, বড় মেয়ের বুঝি আর সংসার করা হলো না আপা? নীলিমা রহমান আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, চিন্তা করিস না, কিচ্ছু হবে না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর খুব শিগগিরই আমাদের মেয়েটাও একটা সুখের সংসার হবে ইনশাল্লাহ। বাপের বাড়ি থেকে তাহমিনা খান অনেক আগেই ফিরেছিলেন। শ্বশুরবাড়িতে এসে যখন জানতে পারে তার বড় বৌমা বাপের বাড়ি গিয়েছে এবং বেশ কিছুদিন ওখানেই থাকবে, সেটা নিয়ে উনি শ্বশুরমশাইয়ের সাথে হালকা কথা কাটি হয়। সোহরাব খান সাফ সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি যদি বাপের বাড়িতে গিয়ে থাকতে পারে তাহলে নাত বউ তার বাড়িতে থাকতে পারবে না কেন? বিয়ে হয়ে গেছে মানে এই নয় যে নিজের বাবার বাড়ি সবাই পর হয়ে গেছে। সোহরাব খান কখনই চান না মেয়েটা বন্দি জীবন পার করুক। তিনি যথাসম্ভব মেয়েটাকে মুক্ত পাখির মতো রাখতে চায়, কারণ তিনি ওই মেয়েটাকে শুধু বাড়ির বউ মনে করেন না, নিজের নাতনির মতোই ভালোবাসেন এবং স্নেহ করেন। তাহমিনা খান যখন শ্বশুরের কথায় যুক্তির সাথে পেরে উঠলেন না, তখন তিনি আদারের কাছে গিয়েছিলেন। বাড়ির বউ কেন এতদিন বাইরে থাকবে? তার উপর তিনি খবর পেয়েছেন আলো তার কাজিনের সাথে কক্সবাজার গিয়েছে। এটা নিয়ে তিনি ভীষণ নারাজ। এখন যদি মেয়েটার হাত পায়ে লাগাম না টানা হয়, তাহলে তাদের সংসার দুদিন পর রসাতলে যাবে। আদার চুপচাপ ছোটো মেয়ের অভিযোগগুলো শুনছিল। সর্বশেষ শুধু এটুকুই বলে, মেয়েটা যখন মন চাইবে তখন এখানে আসবে, সে এই বিষয় নিয়ে কোনো জোরাজুরি করবে না, আর না অহেতুক নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেবে। মেয়েটা থাক না নিজের মতো, এদের সমস্যা কোথায়? দাদা নাতির জবাব মোটেও পছন্দ হয়নি তাহমিনা খানের, তবে তিনি আর কিছু না বলে চুপচাপ সবটা হজম করে নেন। সময় এলে তিনিও এই মেয়েটার আশারূপ সবার সামনে নিয়ে এসে তবেই ছাড়বেন, নয়তো তিনিও খানবাড়ির বউ নয়।
আধার আজ একটা ক্লাস শেষ করে ভার্সিটি থেকে ছুটি নিয়ে চলে এসেছে। বাড়িতে বসে থেকে সব কাজ কমপ্লিট করবে, পরন্তু দুপুরবেলা ছাদে ওয়ার্কআউট ও পুশ আপ করছে আধার। নিয়মিত শরীরচর্চা করা সম্ভব না হলেও সপ্তাহে 2-1 বার করার চেষ্টা করে। সে আবার নিজের ফিটনেস নিয়ে বেশ সচেতন। বয়স 33-30-এর দোরগোড়ায় পৌঁছলো দেখে মনে হয় না। আচ্ছা, ওই মেয়েটা বয়স কত হবে? তা জানা মতে 20 মেবি। আদার 100 বার পুশ আপ করে ঘামাতো শরীর নিয়ে উঠে দাঁড়ায়। পরনে শুধু ট্রাউজার ও কালো স্যান্ডো গেঞ্জি, যেটা গরু বর্ণের সুটাম দেহ একদম নিখুঁতভাবে লেপ্টে আছে। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ হারিয়েছে। সে বোতল থেকে এক নিঃশ্বাসে পানিটুকু খেয়ে দরজার দিকে আর চোখে তাকায়। আজকাল আর কাউকে দরজার আড়ালে লুকিয়ে থাকতে দেখা যায় না, নয়তো একজন প্রায়শই লুকিয়ে লুকিয়ে তার এক্সারসাইজ করা দেখতো। একবার তো হাতিনাতের চোরকে ধরেও ছিল। ওই দিন কড়া রোদ্দুরের মাঝে 50 বার কান ধরে উঠবাস করিয়েছিলেন। ভেবেছিল আর এমনটা করবে না, কিন্তু বেহায়া মেয়েটা বারবার অমনটাই করবে। সেও একসময় সব কিছু দেখে না দেখার ভান করে নিজের কাজ করত, কারণ ওই মেয়েটাকে কিছু বলা মানে কলা গাছকে বলা একই কাজ। আধার তপ্ত সাচ্ছালো, আজ মনটা বড়ই অস্থির তার। কোনো কিছুতেই মন বসছে না। হুট করে এমনটা কেন হচ্ছে সেটা বুঝতেও পারছে না। আধার আবারও পানি খেয়ে সামনে পেতে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। তাদের সামনে বিল্ডিংয়ের ছাদে দুজন মেয়ে হাঁ করে দাঁড়িয়ে আছে। তাকে দেখে লাজেক লজ্জায় মরে যাচ্ছে। ওয়ালাইকুম স্যার, কেমন আছেন? দুজন মেয়ের মধ্যে থেকে একজন মিষ্টি সুরে বলে উঠল। আদা দোলনা থেকে তোয়ালে নিয়ে ধীরে কণ্ঠে আওড়ালো, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। ব্যাস এতটুকু বলে আধার দাঁড়িয়ে হনন করে ছাদ থেকে চলে গেল। আর মেয়েটার মন কিছুটা খারাপ হলো বটে, তবে সেটা মুখে প্রকাশ করলো না, কারণ তারা জানে এই মানুষটা কেমন আর কতটা গম্ভীর্য। আধার রুম থেকে লম্বা একটা শাওয়ার নিল, গায়ে টি শার্ট জড়িয়ে সোফায় বসলো। তবে শেফালি চাচি এসে একমগ কপি দিয়ে গেলেন। দুই উড়ির ওপর ল্যাপটপ রেখে চোখে রিডিং গ্লাস পরে কুলেন্সিস পেপারগুলো রিচিক দিতে লাগলো। এর মাঝে কিছু একটা মনে হতে সে নিজের ফোনটা নিয়ে কাউকে একটা কল দিল। কয়েক মিনিট পর অপর প্রান্ত থেকে কল রিসিভ হতেই গম্ভীর কণ্ঠে বলে উঠল, হোয়াটসঅ্যাপে একটা নাম্বার পাঠিয়েছি, ওটার পুরো ডিটেলস চাই আমার, তাও আজই। সোশ্যাল মিডিয়া থেকে গোপন খবর পেয়েছে ছায়া, আজ রাতে ফ্ল্যাটে মোস্ট পপুলার গায়ক মিস্টার মৃণাল আহমেদ রাজ বাংলাদেশে ফিরছে। এটা জানার পর থেকে মেয়েটা খুশিতে আত্মহারা হয়ে উঠেছে। অবশেষে সে তার স্বপ্নের পুরুষকে বাস্তবে সচক্ষে দেখবে, এটাই বা কম কিসের। এই আপু, তাড়াতাড়ি রেডি হ, নয়তো আমার লেট হয়ে যাবে তো। ছোট বোনের তারা দেখে বিরক্তিতে নাকমুখ শব্দ করে আলো। এই মেয়েটা আবার গায়ক মৃণালের বিশাল বড় ফ্যান, যাকে বলে এসকেবি ফ্যান। বিগত 4 বছর যাবৎ মেয়েটা এই একটি দিনের জন্য অপেক্ষায় ছিল। শুধু সে নয়, মৃণালের মারাত্মক সুন্দর গানের ফ্যান যারা, তারা সবাই চাতক পাখির ন্যায় অপেক্ষা করছিল কবে মানুষটা নিজ দেশে ফিরে আসবে এবং চোখের সামনে তার কনসার্ট দেখবে, অটোগ্রাফ নেবে, সেলফি তুলবে, ইত্যাদি ইত্যাদি। ছোটো বোনের পাগলামিতে মাঝে মাঝে সে ভীষণ রেগে যায়। এই মেয়েটা পুরো রুম জুড়ে শুধু এই লোকটারই ছবি। মানুষটার গানে যতগুলো অ্যালবাম বেরিয়েছে সবগুলো কিনে রেখেছে। একটু সময় পেলে ফোন নয়তো ট্যাপ রেকর্ডারে গান ছেড়ে দিয়ে মুগ্ধতার সাথে শুনে। বড় বোনের কণ্ঠস্বরের থেকেও বেশি এই অচেনা ব্যক্তিটির কণ্ঠস্বর উপভোগ করে। আলো পারে না তো তার পাগল বোনটাকে ওই লোকটার গলায় বেঁধে দিতে, তাহলে হয়তো ব্রেনটা ঠিক জায়গায় আসতো। না গেলে হয় না, না মানে নিউজটা যেহেতু ভাইরাল হয়েছে সেহেতু অনেক মানুষই থাকবে, এ তো ভিড়ের মধ্যে গিয়ে কী করব বলো। তার চেয়ে বরং কনসার্ট শুরু হলে যাস, তখন একটুও বারণ করবো না প্রমিস। বড় বোনের কথায় নাচক করে জেদি গলায় বলল, না আপু, আমি আজই যাব, মানে আজই। তুই তো শিওর হচ্ছিস কীভাবে ওই লোকটা আজ রাতেই বিটিতে আসবে? এটা ফেক নিউজ তো হতেও পারে। না আপু, এটা ফেক না, আর আমার মন বলছে উনি আসবেই। তোর মনের গোষ্ঠী খেলে আমি। আলো দাঁত কিরমির করে বলে ওঠে, আগামীকাল তার পরীক্ষা, অথচ এই মেয়েটার জন্য এখন তাকে এয়ারপোর্টে যেতে হবে, তাও পরিবারকে না জানিয়ে। ছায়া অসহায় চোখে বড় বোনের দিকে তাকালো, প্লিজ আপু, শুধু আমার জন্য আজ এইটুকুই করো। তুমি না গেলে আম্মু আমাকে একা যেতে দিবে না, আর রোহিত ভাইও নেই যে তার সাথে যাব, ওই দিন মায়াও অসুস্থ। তুমি প্লিজ চলো আমার সাথে। আলোর চকলেট মুখে পুরে বের করে বলো, ঠিক আছে যাব, কিন্তু গিয়ে যদি দেখি তোর এই গায়ক ফায়ক আসেনি, তাহলে তোর একদিন কি আমার 10 দিন। রাত বাজে 10টা,
হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ছোট্টখাটো একটা হট্টগোল শুরু হয়েছে। উপস্থিত ব্যক্তি বেশিরভাগই তরুণ তরুণী। সবাই এসেছে গায়ক মৃণালকে স্বচক্ষে এক ঝলক দেখার জন্য। অনেক রমণীর হাতে চিঠি থেকে শুরু করে ছোট ছোট গিফটও রয়েছে। সবার হাতে নোটপ্যাড, স্মার্টফোন নয়তো ক্যামেরা রয়েছে। আবার কেউ কেউ ফুলও নিয়ে এসেছে। আশেপাশে পুলিশ সহ মিডিয়ার লোকজনও দেখা যাচ্ছে। সবাই বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে এত বছরের সে কাঙ্ক্ষিত মানুষটার জন্য। এয়ারপোর্টের বাইরে মেয়েদের এত ভিড় দেখে আরও তন্ডা খেলো। তার মানে নিউজটা সত্যি, নাহলে কি এত ভক্তরা আসতো? অন্যদিকে ছায়া বড় বোনকে রেখেই ভিড় ঠেলে ঠুলে সামনের দিকে চলে গেল। এতে মেজাজ খারাপ হলো আলোর। সে এখন একা একা দাঁড়িয়ে থেকে কি করবে? আর জলদি ফিরে আসবে। প্রথম প্রথম আলো আর রহমান আপত্তি করলেও পর মুহূর্তে রাজি হয়ে যান, কারণ বড় মেয়েকে সঙ্গেই যাচ্ছে, তাই তিনি আর বাধা দেন না।